এভারেজ অ্যাটমিক মাস, গড় পারমাণবিক ভর। আমরা আগের দিন পড়েছিলাম যে পার্টিকুলার কোনো এলিমেন্ট যদি হয় তার একটা ভর হবে, তার একটা কি হবে, অ্যাটমিক নাম্বার হবে, পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর। কিন্তু ব্যাপার হচ্ছে কিছু কিছু এলিমেন্ট হয় যে এলিমেন্টগুলো একই এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা মাস থাকে। কি বললাম বুঝতে পারলে? সেম এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা মাস থাকে। তাহলে লিখবে গড় পারমাণবিক ঠিক আছে। তাহলে এটা প্রথম কোশ্চেন হচ্ছে এটা কাদের ক্ষেত্রে হয়? যাদের গড় কাদের ক্ষেত্রে? যাদের মাস ডিফারেন্ট হয়, প্রত্যেকের একটা ফিক্সড মাস থাকে। তাহলে ফিক্সড মাস থাকলে গড় কোথায় আসবে? এমন কোনো এলিমেন্ট পসিবল যাদের অ্যাটমিক নাম্বার তো সেম কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট হয়, তো তাদের পারমাণবিক ভরগুলো আলাদা হয়। কি বললাম বুঝতে পারলে? সেইটাকে আমরা যদি বলি দেখি যেমন কেমন একটা দেখছি আমি ক্লোরিন। ক্লোরিন 35, 17, এটা ক্লোরিন দেখা যায়। 17, 35 এ। সেম ক্লোরিন 17, 37 ও দেখা যায়। আর এগুলোকে আমরা কি বলি? অ্যাটমিক নাম্বার সেম, সেম এলিমেন্ট, মাস নাম্বার ডিফারেন্স। এদেরকে আমরা আইসোটোপ বলি না? ঠিক আছে? তার মানে গড় তাদের হবে যারা একই এলিমেন্ট বিভিন্ন ভর দেখাবে। কথা ক্লিয়ার? তবেই তো তাদের এভারেজ আসবে। এবার ধরো আমি এখানে ক্লোরিনের ২ ধরনের ক্লোরিন পাওয়া যায় পৃথিবীতে। কি বললাম বুঝতে পারলে? ধরো ইন্ডিয়াতে এক ধরনের ক্লোরিন পাওয়া যায় সেটা 35, 17, আমেরিকাতে 37 প্লাস 17 পাওয়া যায়। তাহলে দুটোই তো ক্লোরিন। তো এই ক্লোরিনের মাস অ্যাকচুয়ালি আমরা তাহলে কাকে ধরবো? 35 কে ধরবো না 37 কে ধরবো? কি বললাম বুঝতে পারলে? তাদের ক্ষেত্রে আমরা কি একটা পার্টিকুলার মাস ধরতে পারি না? তাদের ক্ষেত্রে আমাদেরকে বের করতে হয় এভারেজ অ্যাটমিক মাস, গড় পারমাণবিক ভর। এটা জানার জন্য আগে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্যার যে ক্লোরিন 35, 17 টা পাওয়া যায়, ক্লোরিন 37, 17 টা পাওয়া যায়। তাহলে এভারেজ জানার জন্য আগে জানতে হবে এটা কতটা পরিমাণ কোথায় কোথায় পাওয়া যায়? ইয়েস অর নো? হুম? তোমাকে দেওয়া থাকবে। পরীক্ষায় দেওয়া থাকবে। তো তোমাকে বলে দিবে আমি অ্যাকচুয়ালি এটার পার্টিকুলার অ্যাকচুয়াল ডাটা হচ্ছে এই 35, 17 টা সারা ইউনিভার্সে 75% পাওয়া যায়। আর এটা 25% পাওয়া যায় অ্যাপ্রক্স। কি বললাম বুঝতে পারলে? তাহলে এদের ক্ষেত্রে তোমাকে যদি এভারেজ বের করতে বলে তোমরা কি করবে? রেশিও বের করবে। কি বের করবে? রেশিও বের করবে। কিভাবে? দেখো এটা 75 এইবারে এইভাবে বের করবে। 75 ইনটু 35 প্লাস 25 ইনটু 37 বাই 75 প্লাস 25 এইভাবে বেরোবে। কি বললাম বুঝতে পেরেছো? যদি এটাকে ক্যালকুলেশন করো এটার ভ্যালু আসবে 35.5। তাই এইটা হয়ে যাবে কি ক্লোরিনের এভারেজ অ্যাটমিক মাস। বোঝা গেল না গেল নি? বুঝতে পেরেছো? এভারেজ অ্যাটমিক মাস কাদের ক্ষেত্রে হয়? আইসোটোপের ক্ষেত্রে হয়। এবার আইসোটোপের ক্ষেত্রে যদি হয় তাহলে মাথায় রাখতে হবে যে এটা তোমাকে দেওয়া থাকবে ডাটা যে কত পার্সেন্টেজ পাওয়া যায়। কি বললাম বুঝতে পারলে? নিউমেরিক্যাল কি রকম দিতে পারে? নিউমেরিক্যাল পার্সেন্টেজ দেওয়া থাকতে পারে যেটা যেটা দেওয়া আছে 75%, 25%। আবার নিউমেরিক্যাল আসতে পারে তো তোমাকে রেশিও দিয়ে দিবে। একই রেশিওর কনসেপ্টে ধরো 75, 25%টাকে যদি রেশিওতে করি তোমাকে বলে দেবো একটা স্যাম্পেলে যেখানে 3:1 রেশিওতে 3:1 অনুপাতে কি আছে ক্লোরিনের মিক্সচার আছে, ক্লোরিনের আইসোটোপের মিক্সচার আছে। তুমি জানো ক্লোরিনের আইসোটোপের মিক্সচার, ক্লোরিন আইসোটোপ দুটো, একটা 35 আর একটা 37। যেটা রেশিও কত? 3:1। তা তোমাকে যদি জিজ্ঞেস করে যে স্যার তাহলে কি করে বের করব, তখন মাস তো তুমি জানো, তখন কি করবে? একই এটাকে রেশিও কনভার্ট করে দিবে 3 ইনটু 35 প্লাস 1 ইনটু 37 বাই 3 প্লাস 1। তখনও যদি তুমি বের করো সেটা ওই একই অ্যান্সার আসবে, করে দেখতে পারো। 105 এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 37 আর এটা হয়ে যাবে 4। তাহলে এটা হয়ে যাবে 142/4 35.5 AMU। অ্যাটমিক মাস ইউনিট আমি তোমাকে বলেছিলাম। আর 1 AMU ইকুয়াল টু 1.66 × 10⁻²৪ আগের দিন পড়ানো হয়েছিল। বোঝা গেছে? বোঝা গেছে কি যায়নি? তাহলে এভারেজ অ্যাটমিক মাস আমরা এই কনসেপ্টে করতে পারি। এনসিইআরটিতে কিছু এর এক্সাম্পল আছে, দেখে নেবে। তোমাদের এমনি নরমাল বইও আছে, যারা বাংলা মিডিয়ামের বই আছে যাদের কাছে, মাইতি তেয়ারি রায়ের কাছেও কিছু এক্সাম্পল আছে।
সেটা দেখে এদের এভারেজ হয়। যে কোনো আইসোটোপ যারা দেখায় তাদের এভারেজ অ্যাটমিক মাস হয়। পরীক্ষায় শুধুমাত্র এইটাই পড়ে বারবার, এছাড়া আর অন্য কোনো কিছু আসেনি। আমার তো তোকে দেখ পড়েনি। জিএইতে এসছে আলাদা, সেটা নরমাল কোয়েশ্চেনের অনুযায়ী দেয়া হয়েছে। কিন্তু নরমালি কোয়েশ্চেন, যেকোনো কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল লেভেলের কোয়েশ্চেন দিলে এই ক্লোরিনটাই দেয়। কি বললাম বুঝতে পারলে? কার্বন আছে C612, C613, C614, সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। আবার একটা টাইপের কোয়েশ্চেন দেয়, ধরো তোমাকে বলে দিল, সবই দিয়ে দিবে, তোমার এভারেজ অ্যাটমিক মাস দিয়ে দেবে, এভারেজ অ্যাটমিক মাস দেওয়া থাকবে, তোমাকে বলে দিল যে পার্সেন্টেজ এই ক্লোরিনেরই, ধরো আমি ক্লোরিনটা ধরেই বলছি, বলে দেবে কি কেমন, ধরো সাপোজ তোমাকে তোমাকে জিজ্ঞেস করবে যে এভারেজ অ্যাটমিক মাস দিয়ে দেবে, এভারেজ দিয়ে দিবে, বলবে এইটা কত পার্সেন্ট আছে, এইটা কত পার্সেন্ট আছে, তাহলে তোমাকে কি করতে হবে? এক্স ধরে নেবে। যদি এটা X% হয়, যদি এটা X% হয়, তাহলে এটা কত আছে? 100 - X%, বলো ইয়েস অর নো। তাহলে আমরা ক্যালকুলেট করে দেবো, ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে। আর তোমাকে ইকুয়াল টু তো দেওয়া থাকবে, ইকুয়াল টু দেওয়া থাকবে, মানে x ইন্টু 35 প্লাস 100 মাইনাস এক্স ইন্টু 37 বাই, নিচে তো অবশ্যই এটা টোটাল পার্সেন্টেজ, টোটাল কত হওয়া উচিত? এক্স প্লাস 100ই হবে, টোটাল পার্সেন্টেজ তো 100 হবে, ইয়েস অর নো। যাই পারে হোক 100 করবে। আর এটা ধরো এভারেজটা দেওয়া থাকবে, তখন 35.5 আমি এক্স এর ভ্যালু ইজিলি ব্রেক করতে পারবো। কারো কোনো ডাউট আছে? হুম, এই তো, ভেরি গুড। চলো নেক্সট, নেক্সট লিখো। নেক্সট আমরা পড়বো আর একটা নতুন কনসেপ্ট। কনসেপ্টটা হচ্ছে যোজ্যতা। তোমরা সবাই জানো যোজ্যতা কি জিনিস, পড়েছো। তো আমরা একটু জাস্ট আলোকপাত করবো ব্যাপারটা সম্বন্ধে, কি আছে জিনিসটা দেখবো। যোজ্যতা, যোজ্যতা কি জিনিস? যোজ্যতা কি জিনিস? বেসিক লেভেলে যোজ্যতা আমরা কি পড়েছি? আমি একদম একদম বেসিক লেভেলে, তোমাদের তো একদম ফাউন্ডেশন ক্লাস, বেসিক লেভেল থেকে শুরু, যেটা মাধ্যমিক লেভেলে ধরি, যদি 10th লেভেলে আমরা যোজ্যতা কি পড়েছিলাম? যে যোজ্যতা প্রত্যেকটা এলিমেন্ট তার কাছের ইনার গ্যাসের মতো হতে যায়, তাই তো? কেন হতে যায়? কারণ ইনার গ্যাস মোস্ট স্টেবল গ্রুপ অফ দ্য পিরিয়ডিক টেবল, হ্যাঁ কি না? তাহলে মনে করো সেই গ্রুপটা কোথায় আছে পিরিয়ডিক টেবিলের? এই গ্রুপটা গ্রুপ 18। এই গ্রুপ 18-এ কি আছে? গ্রুপ 18-এ কি আছে? হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, আপাতত ক্রিপ্টন আছে, জেনন আছে, রেডন আছে। লিখে জানো এগুলো, অত আমি বলছি না। জেনন আছে, রেডন আছে। হিলিয়াম 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন 36, জেনন 54, রেডন 86। এছাড়া ওজি আছে, ওজি আছে, ওজি ওজি 118। তো এটা মনে রাখবে, এই যে কনসেপ্টটা আমি পড়ছি, প্রত্যেকে এদের কাছের যে ইনার্ট গ্যাসগুলো মানে এলিমেন্টগুলো এদের মতো হতে চাইবে। তার মানে ধরো কারো অ্যাটমিক নাম্বার যদি 11 হয়, সে কার মতো হতে চাইবে? গুড। যার 19 হলে, এর বক্তব্য এর কাছেরই হবে। ধরো কারো যদি আমি সোডিয়াম, সোডিয়াম 11, সোডিয়াম 11, তাহলে এর আর্গনের মতো হতে পারে, কিন্তু হবে না, কারণ ও তো আর্গনকে দেখেনি। আর্গনের কাছেও হবে, ঠিক আছে? মানে আর্গনের কাছেও হবে না, ও নিয়নের কাছেই হবে। কাছের যে ইনার গ্যাস তার মতনই হবে। কথা ক্লিয়ার আছে? এটুকু মাথায় রাখবে। এবার এই যে সোডিয়ামটা, এ যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন করি, কি হবে? 2 হবে, 8 হবে, 1 হবে, হ্যাঁ কি না? তাহলে এই সোডিয়াম এর মতো নিয়নের মতো হওয়ার জন্য, নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন 2 আছে, 8 আছে, একটা ইলেকট্রন কি করবো ওকে? কথা ক্লিয়ার আছে? হুম, তাহলে এর ভ্যালেন্সি হবে 1। কি বললাম বুঝতে পারলে? যদি আবার ক্লোরিন হয়, ক্লোরিন, ক্লোরিন 17, 2, 8, 7 কার মতো হবে? আর্গনের মতো। তাহলে আর্গনের মতো হতে গেলে কি করতে হবে? একটা ইলেকট্রন ওকে নিতে হবে, নিতে। তাহলে দিলা 1 ভ্যালেন্সি, নিল 1 ভ্যালেন্সি। বুঝতে পেরেছো না পারোনি? এই যে ঘটনাটা, এবার আমি 1 ছাড়ছি, তুমি অন্য ধরো ম্যাগনেসিয়াম নিলে, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 12, 2, 8, 2 কার মতো হবে? নিয়নের মতো। কি করতে হবে? দুটো দিতে হবে, দুটো দিতে হবে। আমার কথা ক্লিয়ার আছে আমি কি বলছি? আমি বুঝাতে পারছি? কারো ডাউট আছে? কারো ডাউট আছে? বুঝতে পেরেছ? ঠিক আছে। তার মানে ভ্যালেন্সি হচ্ছে এই,
যে কাছের নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্যে তাকে যটা ইলেকট্রন দিতে হবে বা যটা নিতে হবে বা শেয়ার করতে হবে, শেয়ারের একটা গল্প আমরা পড়েছি জানি। আপাতত এটা মনে রাখো, যেটা দেবে বা যেটা নেবে সেটা হচ্ছে ভ্যালেন্সি। এটা তো আমরা পড়েছিলাম। দেখো একটা বেসিক্যালি কেউ দুটো দেয়, একটা দেয়, তিনটা দেয়, আলাদা কনসেপ্ট। অ্যাকচুয়ালি আমরা যদি হাইড্রোজেন হচ্ছে একটা এলিমেন্ট, এমন একটা এলিমেন্ট যাকে দিয়ে আমি যোজ্যতাকে ডিফাইন করতে পারবো। এবার বলবে স্যার কেন? আচ্ছা আমি যে বলছি একটা জিনিস বুঝো, যত সোডিয়াম বলছি সোডিয়াম আছে, সোডিয়াম একটা ইলেকট্রন কি করবে? কাউকে দেবে। তাহলে এমন কাউকে খুঁজবে যে ওর কাছ থেকে একটা ইলেকট্রন নেবে। কি বললাম বুঝতে পারলে? হাইড্রোজেনের হয়ে আছে কি 1, তাহলে হাইড্রোজেন কার মতো চাইবে? হিলিয়ামের মতো। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নেওয়ার ক্ষমতা কে রাখে? হাইড্রোজেন রাখে। তাহলে সোডিয়াম কি করবে? হাইড্রোজেনের যেটুকু দরকার 281, আর সোডিয়াম হাইড্রোজেনের কত 1, তাহলে হাইড্রোজেন চাইবে কি সোডিয়ামের মতো? সোডিয়ামের একটা ইলেকট্রনকে নিতে। আর সোডিয়াম তো চাইছে যে ওর একটা ইলেকট্রন কেউ নিয়ে নেও, নিয়নের মতো হয়ে যাক। তো দুজনে দুজনকে প্রথমেই ভালো লেগে যাবে, তো দুজন দুজনের সঙ্গে কি হবে? যুক্ত হবে। এটা হচ্ছে আমি কি বললাম, NaH। মন দিয়ে শুনবে ঘটনাটা আমি কি বুঝাতে চাই, তারপরে আসবো। আবার ধরো ম্যাগনেসিয়াম আছে, আছে তো? ম্যাগনেসিয়াম দরকার কটা? দুটো দিতে চাইবে। তা দুটো দিতে গেলে আমি হাইড্রোজেনের রেসপেক্টে যদি দেখি, হাইড্রোজেন শুধুমাত্র আমি হাইড্রোজেনের রেসপেক্টে পড়ছি, অন্য কোনো রেসপেক্টে পড়ছি না। যদি হাইড্রোজেনকে দিতে চাই, দুটো একটা হাইড্রোজেন কি দুটো নিতে পারবে? তাহলে কটা হাইড্রোজেন লাগবে? গুড, তাহলে দুটো যদি নেয় তাহলে দুদিকে দুটো হাইড্রোজেন যুক্ত হবে। এই হাইড্রোজেনটা এর সঙ্গে যুক্ত হবে, এই হাইড্রোজেনটা এর সঙ্গে যুক্ত হবে, বলো ইয়েস অর নো। দিয়ে তৈরি করবে MgH2। দেখো Mgর ভ্যালেন্সি কত? কটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে? সোডিয়ামের ভ্যালেন্সি কত? কটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে? সাবাস। তার মানে আমার বক্তব্য বেসিক, যে যার ভ্যালেন্সি যত হবে সে তটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি বলছেন আমি মেনে নেবো এমন কেন? একটা কথা বেসিক বুঝি, হাইড্রোজেনের ইউনিট 1 ইউনিট ভ্যালেন্সি, ইয়েস অর নো? হাইড্রোজেনের ভ্যালেন্সি 1 ইউনিট। তাহলে হাইড্রোজেন যার সঙ্গে যুক্ত হবে সে সবসময় এক নিয়েই যুক্ত হবে, হয় সে একটা দেবে না হয় একটা নেবে। তাহলে যদি আমি এটাকে ঘুরিয়ে বলি ভ্যালেন্সির সংজ্ঞা মোল কনসেপ্টের রেসপেক্টে, অ্যাকচুয়াল ভ্যালেন্সি এটাই। আমার কথা ক্লিয়ার আছে? অ্যাকচুয়াল ভ্যালেন্সি এটাই, কিন্তু মোল কনসেপ্টের রেসপেক্টে আমরা হাইড্রোজেনের সাপেক্ষে আমরা কিন্তু ভ্যালেন্সির সংজ্ঞা দিতে পারি। আমার কথা ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার আছে? আমি বুঝতে পেরেছি? তাহলে লিখো যোজ্যতা। তাহলে কি লিখবো? লিখবো যে যোজ্যতা হচ্ছে কোন একটা মৌল যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে। কোন একটা মৌল লিখবে, কোন একটা মৌল যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে, বা কোন একটা মৌল যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে, বা যুক্ত হয়ে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে, বা হাইড্রোজেন গঠিত কোনো মৌল থেকে, হাইড্রোজেন গঠিত কোনো মৌল থেকে, হাইড্রোজেন গঠিত কোনো মৌল থেকে যত সংখ্যক হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারবে, যত সংখ্যক হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারবে, যত সংখ্যক হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারবে। লিখেছো? হাইড্রোজেন গঠিত মৌল থেকে যত সংখ্যক হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারবে সেই সংখ্যাটি হলো ওই মৌলের কি হবে? যোজ্যতা হবে। সেই সংখ্যাটি হলো এই মৌলের যোজ্যতা। কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে, লজ্জা করবে না। এই যোজ্যতা দুটো কনসেপ্টে হয়, দুটো কনসেপ্টে হয়। একটা তো আমরা শিখলাম কি ভিত্তিক যোজ্যতা? হাইড্রোজেন ভিত্তিক। তাহলে কোনো একটা যৌগকে যদি আমি দেখি যে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, সেই যৌগে উপস্থিত হাইড্রোজেনের সংখ্যা দেখেই আমরা কি বলে দিতে পারবো না যে কতগুলো ওর যোজ্যতা কতটা? ইয়েস অর নো? মনে রাখবে যোজ্যতা দুটো কেসে হবে, একটা হাইড্রোজেন ভিত্তিক আর একটা অক্সিজেন ভিত্তিক। তাহলে লিখবে আর এটা লিখে দেবে অক্সিজেন ভিত্তিক।
কথা ক্লিয়ার আছে? একটা কি বললাম আমি? হাইড্রোজেন ভিত্তিক, আর এটা কি বলবো? অক্সিজেন ভিত্তিক যোজ্যতা। তাহলে মাথায় রাখবে, হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা যদি তোমাকে আমি বলি, তুমি কি লিখবে হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলো? মনে করো এমএইচ, ঠিক আছে? তাহলে এর ভ্যালেন্সি কত হবে? ইয়েস অর নো? আবার ধরো এমজিএইচ2, তাহলে এমজির ভ্যালেন্সি কত হবে? আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, আবার ধরো তোমাকে বলে দিল NH3, ইয়েস অর নো? কথা ক্লিয়ার আছে না নেই? বুঝতে পেরেছো? এবারে স্যার অক্সিজেন ভিত্তিক যোজ্যতার কথা দু একটা বলুন। আমি বলছি তোমাকে Na2O, Na2O বলো এর যোজ্যতা কত? সোডিয়ামের যোজ্যতা বের করতে কেন? অক্সিজেন ভিত্তিক যোজ্যতা মানে কি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে। আর ইয়েস অর নো? অক্সিজেন ভিত্তিক যোজ্যতা মানে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে। আমি কথাটা বুঝাতে পেরেছি আমি কি বলছি? তার মানে এই যে Na2O লিখেছি, তার মানে অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। তাহলে অক্সিজেন যার সঙ্গে যুক্ত হবে দেখবে সে কটা করে যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেন যখন যুক্ত দুটো, একটা অক্সিজেন দুটো সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে এর ভ্যালেন্সি কত হবে? 1 হবে। এটা এতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট সিলেবাসে আছে তাই বলছি। অ্যাকচুয়ালি হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতাটাই আমাদের ফ্যাক্ট জানতে হবে। ঠিক আছে, আমি যদি তোমাকে বলি বলো তো N2O5 বা সাপোজ N2O5, এর ভ্যালেন্সি কত হবে? এর ভ্যালেন্সি কত হবে বলো? ভ্যালেন্সি কত হবে বলো N2O5 এর? একটা অক্সিজেন কটা যোজ্যতা দেখায়? গুড। কটা দেখায়? দুটো দেখায়। তাহলে এখানে দুটো 5টা অক্সিজেন আছে মানে কত দেখাচ্ছে? কটা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে? দুটো নাইট্রোজেনের সঙ্গে 10 যোজ্যতা সম্পন্ন অক্সিজেন যুক্ত হয়েছে। আর ইয়েস অর নো? তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? समझ में आया? वेरी गुड। চলো চলো, হয়েছে? হয়েছে না হয়নি? কিছু যোজ্যতা সম্পন্ন দেখবো। যোজ্যতা কেমন হয়? যেমন হতে পারে শূন্য যোজি মৌল, হতে পারে লিখবে শূন্য যোজি মৌল। শূন্য যোজি, এই যার যেমন যোজ্যতা দেখে সেরকম নাম হবে। শূন্য যোজি যোজ্যতা। আরে यार, শূন্য যোজি যোজ্যতা মানে কি? যারা যোজ্যতা 0 দেখাবে। আর তোমরা এটা মনে রাখবে, শূন্য যোজি যোজ্যতা কারা দেখাবে? যারা একটা কোনো ইলেকট্রন না দিবে না নেবে। সেই ভদ্রলোক একটাই আছে যারা ইলেকট্রন না দেয় না ইলেকট্রন নেয়, সেটা হচ্ছে গ্রুপ 18 এলিমেন্ট। শূন্য যোজি যোজ্যতা যদি দেখায়, কে দেখাবে? হিলিয়াম দেখাবে, নিয়ন দেখাবে, আর্গন দেখাবে, বুঝা গেল? ক্রিপ্টন দেখাবে, এক্সেট্রা এক্সেট্রা। ক্লিয়ার? নেক্সট যদি বলে এক যোজি যোজ্যতা দেখাও তো, বলো তো এক যোজি কারা দেখাবে? সোডিয়াম দেখাবে, ভেরি গুড। এক যোজি যোজ্যতা সোডিয়াম দেখাবে, পটাশিয়াম দেখাবে, লিথিয়াম দেখাবে। আর ইয়েস অর নো? অ্যাকচুয়ালি গ্রুপ 1 এর এলিমেন্ট গুলো একটা কথাই মনে রাখবে, আর কেউ দেখায় না। হাইড্রোজেন দেখায়, হাইড্রোজেনের ব্যাপারটা আলাদা। একটা কথা মাথায় রাখবে, যখন কখন কেমিস্ট্রি পড়বে তখন হাইড্রোজেন অ্যাটমটাকে বিরত রেখে পড়ার চেষ্টা করবে। কি বললাম? কেমিস্ট্রি যখন পড়বে শিখবে তখন হাইড্রোজেন অ্যাটমটাকে বিরত রাখার চেষ্টা করবে। হাইড্রোজেন ইজ আ ক্যারেক্টারলেস এলিমেন্ট। আই সেড হিম। কি বললাম বুঝতে পারলে? হাইড্রোজেনকে আমি ক্যারেক্টারলেস এলিমেন্ট বলি, কারণ ওর ক্যারেক্টার ঠিক নেই। তুমি একটা পার্টিকুলার কনসেপ্ট অনুযায়ী তুমি তাকে ধরতে পারবে না। তুমি একটা অরিজিনাল কোনো এলিমেন্ট ধরবে যার ক্যারেক্টার চেঞ্জ হয় না। হাইড্রোজেনের ক্যারেক্টার চেঞ্জ হয়। হাইড্রোজেন ক্যান বি ইউজড এজ এ হ্যালোজেন, কারণ হাইড্রোজেন একটা ইলেকট্রন নিতেও তো পারে। and it also give electron, yes or no? So how can we consider? Understand? Good. তাহলে এটা হচ্ছে একযোজি মৌল। নেক্সট লিখবে দ্বিযোজি মৌল। এবারে স্যার, এবারে প্রশ্ন হচ্ছে স্যার শুধু কি গ্রুপ 1 এর এলিমেন্ট এক দেখায়? এক কিন্তু হ্যালোজেনরাও দেখায়, সেটা -1 দেখায়। হ্যালোজেন দেখায়, হ্যালোজেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরাও দেখায়। এমন কোনো ব্যাপার নাই যে এভাবে দেয়। আমি জাস্ট এক দুটা করে উদাহরণ দিচ্ছি। অ্যাকচুয়ালি বক্তব্য এটা
যে একযোজি মৌল মানে তোমাকে বুঝে নিতে হবে যে তাদের ভ্যালেন্সি 1। ক্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। এছাড়া দ্বিযোজি মৌল হতে পারে, দ্বিযোজি মৌল। দ্বিযোজি যোজ্যতা, দ্বিযোজি মানে 2 দেখাবে। 2 দেখাবে মানে কি, গ্রুপ 2 এলিমেন্ট। এগুলো আর লিখছি না, হ্যাঁ। গ্রুপ 2 জানবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে। আবার ওই গ্রুপ 16 দেখাবে না, গ্রুপ 16 দেখাবে তো, সালফার, অক্সিজেন, ইয়েস অর নো, এটা দেখাবে। অক্সিজেনটাও তুমি না মানে অ্যাকচুয়ালি আমি লিখেছি এখানে অক্সিজেন, তুমি লিখতে পারো কারণ যদি দেখায়, ভুল তো নয়। কিন্তু অক্সিজেন হাইড্রোজেন চেঞ্জ করে, কারণ অক্সিজেন হাইড্রোজেন এদের ভ্যালেন্সি চেঞ্জ করে। রেডক্সে পড়াবো আমি, সেটা রেডক্স 2 নম্বরের টপিক আছে, সেখানে কি আছে, অক্সিজেন যেটা, এরা এর ভ্যালেন্সি, অক্সিজেন 3 ধরনের অক্সিজেশন নাম্বার দেখায়, -2, -1, -1/2, অক্সাইড, পারঅক্সাইড, সুপার অক্সাইড। কি বললাম, বোঝা গেছে? গুড। তাহলে আমরা অ্যাকচুয়ালি কাউকে ধরে বলতে পারবো না যারা চেঞ্জ করে। কি বললাম বুঝতে পারলে? ত্রিযোজি মৌল হতে পারে, ত্রিযোজি। ত্রিযোজি মানে কি, 3 যোজ্যতা দেখাবে। ত্রিযোজি যোজ্যতা কারা দেখাবে? ত্রিযোজি যোজ্যতা কারা দেখাবে? নাইট্রোজেন দেখাবে, ফসফরাস দেখাবে। কি বললাম বুঝতে পারলে? এরা দেখাবে 3 যোজি যোজ্যতা। কি বললাম বুঝা গেল? আর্সেনিকও দেখায়, চেঞ্জ হয়, আর্সেনিক +3 +5 দেখায়, ছেড়ে দাও, এরকম ব্যাপার। ঠিক আছে? বুঝা গেছে না যায়নি? বুঝতে পেরেছো? অ্যালুমিনিয়াম দেখায়, Fe3 দেখায়, Fe 3টা স্টেট হয়, 1 Fe2 আর Fe3। Fe2 হচ্ছে ফেরাস আর Fe3 ফেরিক। নেক্সট, নেক্সট লিখবে। এরপরে লিখবে চতুর্যোজি মৌল। চতুর্যোজি যৌগ। কার্বন হবে, সিলিকন হবে, এই দুটাই আপাতত মনে রাখো। কার্বন হবে আর কি হবে, সিলিকন হবে। 3 লেডও হয়, 3 লেড ম্যাঙ্গানিজ হয়, মনে রাখবে। 3 লেড ম্যাঙ্গানিজ থাকবে পরে। ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ, তাহলে চতুর্যোজি মৌল আমরা কাকে বলছি, হয়েছে? আচ্ছা, পঞ্চযোজি মৌল করবে, পঞ্চযোজি। এরা নাইট্রোজেন দেখায়, ফসফরাস দেখায়। আর লিখতে হবে না, এই 5টাই লিখে রাখো। ক্লিয়ার? এইটি পড়ে আমাদের লাভ কি হলো, আমরা কি শিখলাম এখান থেকে? আউটকাম কি এটা জানতে হবে, বুঝতে পারলে? আমরা যে কোনো একটা থিওরি পড়লাম, এই থিওরিটা আমাদের লাগবে কোথায়, এটা মনে রাখবে, ঠিক আছে? এই যোজ্যতা পড়লাম তো, কিছু কিছু মৌল আছে যারা তাদের যোজ্যতা পরিবর্তন করে, এটাকে বলা হয় ভেরিয়েবল ভ্যালেন্সি। বললাম ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, যার ভ্যালু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তাহলে লিখবে পরিবর্তনশীল যোজ্যতা, দুটোই আমি দেখাবো। একটা হচ্ছে আয়রন, যে কোনো ডি ব্লকের এলিমেন্ট দেখায়, আপাতত তোমরা মনে রাখো আয়রন আর কপার। এরা না 2 ধরনের ভ্যালেন্সি দেখায়। আয়রন, এই যে Fe, Fe2+ দেখায়, আর Fe3+ দেখায়। বুঝা গেল? আবার কপারও 2টা দেখায়, কপার দেখায় Cu+, Cu2+। রিমেম্বার দ্য ট্রিক। হোয়াট ট্রিক क्या है? মনে রাখবে, যে কম দেখায় চার্জ, যার চার্জ কম হবে, তাকে আস বলি। Fe মানে ফেরাস, ফেরাস, আস ও ইউএস। আর যে বেশি হয়, বেশি, যার চার্জটা বেশি হবে, পরিবর্তনশীল যোজ্যতার ক্ষেত্রে যার চার্জ বেশি হবে তাকে বলবে ইক, তাহলে এর নাম হবে কি, এরিক। সেম কেস এর ক্ষেত্রে হবে, ইট উইল বি কিউ প্লাস আর ইট উইল বি কিউ প্রিক। দ্যাটস ইট। কিউ প্লাস আর কি হবে, কিউ প্রিক। হয়েছে, বুঝতে পেরেছ? কিউ প্লাস আর কিউ প্রিক।
এরা দুজন আছে যারা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, তাহলে লিখে দিবে ভেরিয়েবল ভ্যালেন্সি, এরা ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায়, ভিভি ভেরিয়েবল ভ্যালেন্সি মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট লিখবে মূলকের যোজ্যতা। নেক্সট লিখবে মূলকের যোজ্যতা। আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়তে চলছি, সেইটার জন্য আমাকে এই যোজ্যতার কনসেপ্টটা জানতে হবে, আমি আসছি সেটাতে, কোশ্চেন প্রত্যেক বছর আসে সেখান থেকে। লিখবে মূলকের যোজ্যতা। কেউ কি একটু বলতে পারবে মূলক জিনিসটা কি? মূলক কি কেউ বলবে একটু? হ্যাঁ, হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ আয়ন, স্পেশাল ধরনের একটা বিশেষ ধরনের আয়ন, যারা একের বেশি একাধিক মৌল এমন ভাবে যুক্ত হয় যারা কম্পাউন্ড তৈরি করতে অক্ষম হয়, কিন্তু একটা কম্বিনেশন দেখায়, আর সেই কম্বিনেশনটার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স দেখা যায়, মানে স্বাধীন সত্তা দেখা যায় সলিউশনে। তুমি যদি সলিউশনে দেখো তাদেরকে স্বাধীন সত্তা দেখতে পাবে। কি বললাম বুঝতে পারলে? একটা বিশেষ ধরনের আয়ন যারা দ্রবণে তাদের স্বাধীন সত্তা বজায় রাখে। কি বললাম, বোঝা গেছে? যেমন ধরো আমি তোমাকে বলছি NaSO4 বলে একটা সল্ট আছে, ঠিক আছে? এটা নরমালি NaSO4 আছে, এখানে কোনো মূলক নাই। কি বললাম, বুঝা গেল? এটাকে তুমি কি করলে, জলে দিয়ে দিলে। জলে দেওয়ার ফলে এদের মধ্যে বন্ডটা উইক হয়ে যাবে, ভেঙে যাবে। ভেঙে কি তৈরি হবে জানো? ভেঙে তৈরি হয়ে যাবে Na প্লাস আর SO4 2 মাইনাস। কথা বোঝা গেছে? Na প্লাস আর মাইনাস। এবার একটা জিনিস বুঝি, এখানে সালফার অক্সিজেন দুজনে মিলে যুক্ত হয়েছে, এটা দ্রবণ তৈরি হয়েছে, ইয়েস অর নো? এটা একটা দ্রবণ তৈরি হয়েছে। দ্রবণ তৈরি হয়েছে, এই দ্রবণে আমরা দেখছি সালফেট যে জিনিসটা, এই জিনিসটা বাস্তবের এখানে হাওয়াতে সালফেট নাই, কিন্তু সলিউশনে আছে। আমার কথা বোঝা গেল আমি কি বলছি? এই যে আছে এটাকে আমরা বলছি মূলক, রেডিক্যাল। এটাকে আমরা বলছি রেডিক্যাল, বাংলায় মূলক। কি বললাম বুঝতে পারলে? এটা লেখার দরকার না, এটা বেসিক জিনিস বোঝালাম, বুঝছি? মূলকের ক্ষেত্রেও গল্প সেম, মূলকের ক্ষেত্রেও গল্প সেম, মন দিয়ে শুনবে। এই যে SO4 2 মাইনাস লেখা আছে দেখতে পাচ্ছ, এ 2 মাইনাস আছে মানে কোটা চার্জের সঙ্গে কার সঙ্গে যুক্ত হবে? প্লাসের সঙ্গে যুক্ত হবে। এবার ভালো করে মন দিয়ে শুনো, প্লাস কতর সঙ্গে যুক্ত হবে? একটা যে কোনো মলিকিউলে টোটাল চার্জ কত হয়? মনে করো আমি বলছি H প্লাস আর Cl মাইনাস আছে তো, এই দুই ভদ্রলোক যুক্ত হবে, যুক্ত হয়ে এদের মধ্যে চার্জ আছে তো, কত চার্জ আছে মা? H প্লাসের কাছে কত চার্জ আছে বাবু, তুই বলতো কত হবে? H প্লাসের চার্জ কত আছে? বলবে তো জোরে, এক আছে। Cl মাইনাসে, এবার আমাকে বলো তো এই HCl এরা দুজন যখন যুক্ত হবে এদের কোনো চার্জ আছে? চার্জ নেই বলে তারা কম্পাউন্ড তৈরি করেছে। আমার কথা ক্লিয়ার আছে আমি কি বলতে চাইছি? হ্যাঁ, এবার মন দিয়ে শুনো। তার মানে এটা যুক্ত কার সঙ্গে হয়েছে? হাইড্রোজেনের সঙ্গে। তার মানে চার্জ সবসময় যখন এরা মলিকিউল ফর্ম করবে আমাদেরকে জেনে রাখতে হবে কি এদের কোনো চার্জ থাকবে। আওয়াজ তাহলে কোনো চার্জ না, তারপরে তো মানে অ্যাকচুয়ালি একটা মলিকিউল ইলেকট্রিক্যালি কি হয়? নিউট্রাল হয়, নিস্তড়িত হয়। আমার কথা ক্লিয়ার আছে? একটা মলিকিউল ইলেকট্রিক্যালি, তার মানে যে SO4 2 মাইনাসের গল্প আমরা বলছি, এ যখন যুক্ত হবে প্লাসের সঙ্গে যুক্ত হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা বলেছিলাম যে যোজ্যতার কনসেপ্টের জন্য হাইড্রোজেন এমন এক ভদ্রলোক যে সবসময় এককভাবে যুক্ত হয়, হাইড্রোজেনের তো +1, তাহলে এখানে কটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে? তাহলে আমরা যদি বলি রেডিক্যালের কনসেপ্টেও একটা মূলক যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে সেটাই তার যোজ্যতা। এটা আমি কথার কথা বলছি, তোমাকে শিখতে এইভাবে হবে না। টিকা সহজ, চোখ দেখবো বলে দেবো, কি চোখে দেখে বলে দেবো, কিন্তু আমি বলছি আমার বইয়ের কনসেপ্টে দেওয়া আছে, কি বইয়ে এটা লেখা আছে যে মূলকের যোজ্যতা সেটাই যে একটা মূলক একটি মূলক
একটি মূলক যতগুলি, আরে यार, হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাই হলো তার যোজ্যতা। আমি বুঝাতে পেরেছি জিনিসটা? বোঝা গেছে? কিন্তু তোমরা এভাবে পড়বে না। তোমরা কি পড়বে? যেকোনো রেডিক্যাল নিবে, যেকোনো রেডিক্যাল, এনিথিং। SO4 2 মাইনাস হয়েছে, CO3 2 মাইনাস, আচ্ছা, OH মাইনাস, ওকে, হয়েছে? আচ্ছা, HCO3 মাইনাস। মনে রাখবে? মূলকের ক্ষেত্রে তোমরা মনে রাখবে। এটা তো তাত্ত্বিক জ্ঞান। ওটা পড়ে রাখবে না। ওটা পরীক্ষায় কি করে ভৌতভাবে মনে রাখবে? আমি হিসাব করব কটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে। যতগুলো চার্জ থাকবে সে ততগুলোই তো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত। তাহলে আমার পড়ার কি দরকার আছে? আমি লিখে রাখবো তোমার খাতায়। আমি লিখছি না, তোমরা লিখবে। কি লিখবে? যে মূলকের মধ্যে উপস্থিত আধানের পরিমাণই হলো সেই মূলকটির যোজ্যতা। মূলকের মধ্যে উপস্থিত আধানের পরিমাণই হলো ওই মূলকটির যোজ্যতা। আমার গল্প বোঝা গেছে? নেক্সট। তাহলে মূলকের যোজ্যতা আমরা শিখলাম। এবার একটা নতুন কনসেপ্ট শিখবো। হেডিং করবে তুল্যাঙ্ক ভার। হেডিং করবে তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার। হেডিং করবে দেখো তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার, আচ্ছা ১ মিনিট পজ। তুল্যাঙ্ক ভার। লিখো কোন মৌলের, কোন মৌলের যত ভাগ ওজন, কোন মৌলের যত ভাগ ওজন, কোন মৌলের যত ভাগ ওজন, ১ ভাগ ওজনের হাইড্রোজেন এক ভাগ ওজনের হাইড্রোজেন, ৮ ভাগ ওজনের অক্সিজেন। ও ৩৫.৫ ভাগ ওজনের ক্লোরিন সাথে যুক্ত হতে পারে বা সমপরিমাণ ওই মৌলগুলিকে, ওই মৌল মানে হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড ক্লোরিন, মৌলগুলিকে প্রতিস্থাপিত করতে পারে। তাকে, ওই পরিমাণ ওজনকে ওই মৌলটির তুল্যাঙ্ক ভার বলে।
লেখাটা একটু নামিয়ে দিই। তাকে ওই মৌলটির কি বলে? তুল্যাঙ্ক ভার বলে। মনে করো একটা এম মৌল আছে। আমি একটা কথা বুঝো, কি বলেছি? আগেই ডেফিনেশনটা বুঝি। একটা মৌল যুক্ত হওয়া কিসের উপর ডিপেন্ড করে? হওয়া কিসের উপর ডিপেন্ড করে? কে কার সঙ্গে যুক্ত হবে? কি করে বুঝবে কে কার সঙ্গে যুক্ত হবে? হ্যাঁ? একটা মৌলের যুক্ত হওয়া কার উপর ডিপেন্ড করে? যোজ্যতার উপরে। এই তো একটু আগে পড়লাম। তাই না? তার মানে একটা মৌলের যেমন যোজ্যতা সে সেরকম লোকের সঙ্গে যুক্ত হবে। যদি হাইড্রোজেন দেখি হাইড্রোজেনের মাস কত? 1, ভ্যালেন্সি কত? 1, বোঝা গেল? তাহলে যখন হাইড্রোজেন যুক্ত হবে এক ভাগেই যুক্ত হবে। কারণ ভ্যালেন্সি তো 1, একবার যুক্ত হবে মাস কত হবে? আর যখন অক্সিজেন যদি বলি অক্সিজেনের মাস কত? 16। তাহলে অক্সিজেন যদি মাস 16 হয়, অক্সিজেন ভ্যালেন্সি কত? 2। তা দুভাবে যুক্ত হবে। মাস কি করবে? স্প্লিট করে যাবে। মাস কি হবে? স্প্লিট করে যাবে। তাহলে কি হচ্ছে? দুটো ভাগে 8, 8 হয়ে গেছে। ক্লোরিনের ভ্যালেন্সি 1, 35.5। তাহলে আমার ডেফিনিশনটা বোঝা গেছে। নেক্সট বুঝবো কি? প্রতিস্থাপিত বলছেন কেন স্যার? যুক্ত বুঝলাম। প্রতিস্থাপিত মানে কি? যখন কোন মৌল যুক্ত হবে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে। কেমিক্যাল রিঅ্যাকশন দুটো কেস হয়। হয় এড হবে, না হয় সাবস্টিটিউশন হবে। কি বললাম বুঝতে পারলে? কাউকে সাবস্টিটিউট করে আরেকজন ঢুকবে তো। তা যে ঢুকবে সে ততটাই সাবস্টিটিউট করবে তার যতটা মাস আছে, ইয়েস অর নো? সে যতটা ঢুকার ক্ষমতা রাখে, সে যতটা মাস সাবস্টিটিউট করার ক্ষমতা রাখে। কথা ক্লিয়ার আছে? তাহলে এই যে কনসেপ্টটা আমি যদি লিখি, তাহলে আমি লিখবো, আমি এটাকে যদি ম্যাথমেটিক্যালি বুঝি যে অ্যাকচুয়ালি ডিপেন্ড কার উপরে করছে? ভ্যালেন্সির উপরে করছে। আরে ইয়েস অর নো? এর ৩টা কেস হবে, ৩টা। মানে আমি এটাকে ৩টা কেস করতে পারি। মনে করো এম একটা মৌল, এলিমেন্ট। এই এম ৩ ভাবে যুক্ত হতে পারে। একটা হাইড্রোজেন, একটা হতে পারে হাইড্রোজেন, যেটা কত? মাস কত? 1 পার্ট, ১ ভাগ মাস। আচ্ছা, আর এটা হতে পারে কি? অক্সিজেন। এটা ৮ ভাগ, ৮ ভাগ। আর ক্লোরিন কত হবে? ক্লোরিন হচ্ছে 35.5। কি বললাম বুঝতে পারলে? তার মানে এখানে একটা জিনিস বুঝার চেষ্টা করো। আমি যদি দেখি, এটা আমরা লিখতে পারি যে তুল্যাঙ্ক ভারের আর পারমাণবিক ওজনের রেসপেক্টে, তুল্যাঙ্ক ভার আর পারমাণবিক ওজনের রেসপেক্টে যদি লিখি, কোন মৌলের, আমি যদি এটাকে লিখি যে ১ ভাগ ওজনের কোন একটা মৌল, পার্টিকুলার কোন একটা মৌল, এম একটা মৌল, যে ১ ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়। কি বললাম বুঝতে পারলে? এটা কিসের উপর ডিপেন্ড করবে? ভ্যালেন্সির উপর ডিপেন্ড করবে। হ্যাঁ কি না? এটা তো ভ্যালেন্সির উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে ৩টা রিলেশন হবে। একটা ভ্যালেন্সি, আরেকটা কি বলবো আমরা? একটাকে বলবো ভ্যালেন্সি, আর এটাকে কি বলবো? পারমাণবিক ভর। তাহলে লিখো পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর, তুল্যাঙ্ক ভার ও যোজ্যতা। পারমাণবিক ভর লিখবে পারমাণবিক ভর, পারমাণবিক ভর, এটা হচ্ছে মনে করো এটাকে এ বলা হচ্ছে। যোজ্যতা, যোজ্যতা ভ্যালেন্সি, এটাকে ভি ধরা হয়, ভি। আর তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভার হবে ই। বুঝা গেল? এই ৩ জনের মধ্যে একটা রিলেশন হয়। রিলেশনটা লিখে রাখবে। ই ইকুয়াল টু এ ইনটু ই। সরি। এ ইকুয়াল টু ই ইনটু ই। মানে পারমাণবিক ভর ইকুয়াল টু তুল্যাঙ্ক ভার ইনটু যোজ্যতা। কি বললাম? পারমাণবিক ভর ইকুয়াল টু কি বললাম? তুল্যাঙ্ক ভার ও যোজ্যতা।
তাহলে আমরা লিখবো কি? তাহলে আমরা লিখবো পারমাণবিক ভর, এটা রিলেশন এটাই। পারমাণবিক ভর ইকুয়াল টু তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার ইনটু ক্লিয়ার? পারমাণবিক ভর ইকুয়াল টু তুল্যাঙ্ক ভার ইনটু কি বললাম? এবার দেখো তো আমি একটা জিনিস জানি কি, আমি যদি কারো যোজ্যতা জানি তাহলে তার তুল্যাঙ্ক ভার বের করতে পারবো। হ্যাঁ কি না? একটা কথা মাথায় রাখো তো, তুল্যাঙ্ক ভার কখনো পারমাণবিক ভর অপেক্ষা বেশি হতে পারে? সমান হতে পারে, বেশি হতে পারে না। তাহলে এখান থেকে কোশ্চেন দেয়, ৩ রকমের কোশ্চেন আসে। এই তুল্যাঙ্ক ভার থেকে ৩ রকমের কোশ্চেন আসে। একটা কোশ্চেন স্টেটমেন্ট বেস দিতে পারে যে তুল্যাঙ্ক ভার কখনো পারমাণবিক ভর অপেক্ষা বেশি হতে পারে না। তাহলে ফার্স্ট স্টেটমেন্ট লিখবে তুল্যাঙ্ক ভার কখনোই পারমাণবিক ভর অপেক্ষা বেশি হতে পারে না। ভার কখনোই পারমাণবিক ভর অপেক্ষা বেশি হতে পারে না। ভর কখনো 0 হতে পারে কি? ভাবো দেখি, 0 কি করে হবে? 0 পসিবল? কারো ভ্যালেন্সি 0? হ্যাঁ? তাহলে তুল্যাঙ্ক ভার 0 হবে না, অসীম হবে। 0 হওয়া পসিবল? আমি বলতে চাইছি E ইকুয়াল টু কি হবে? A বাই V। যারা শূন্যযোজী মৌল তাদের V0 হলেও কি হবে? তুল্যাঙ্ক ভার কখনো 0 হবে কি? ইনফিনিটি হতে পারে। কি বললাম বুঝতে পারলে? তাহলে লিখবে তুল্যাঙ্ক ভার কখনো শূন্য হতে পারে না। তুল্যাঙ্ক ভার কখনো শূন্য হতে পারে না। রিলেশন কি বলতো? ভ্যালেন্সির সঙ্গে তুল্যাঙ্ক ভার রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক। তুল্যাঙ্ক ভার যোজ্যতার সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। তুল্যাঙ্ক ভার যোজ্যতার সাথে ব্যস্তানুপাতিক হয়। লিখব তুল্যাঙ্ক ভার নির্ণয়। তুল্যাঙ্ক ভার নির্ণয়। ভার কারো জিজ্ঞেস করে আমরা বলে দিতে পারবো? আরে ইয়েস অর নো। সাপোজ ধরো আমি তোমাকে বললাম সোডিয়ামের তুল্যাঙ্ক ভার বলো। সোডিয়ামের তুল্যাঙ্ক ভার কত হবে? E ইকুয়াল টু আমরা কি পড়েছি? A বাই V। সোডিয়ামের তুল্যাঙ্ক ভার। তাহলে E ইকুয়াল টু আমরা কি পড়েছি? গুড, A বাই V। A কি পড়েছি বলো? 23 আমরা জানি সোডিয়ামের। ভ্যালেন্সি কত সোডিয়ামের? 1। তাহলে এর তুল্যাঙ্ক ভার কত হবে? 23। এবার একটা প্রশ্ন স্যার, তুল্যাঙ্ক ভারের কি কোনো একক আছে? তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই। কেন জানো? তুল্যাঙ্ক ভারের একক কেন হবে না? কারণ তুল্যাঙ্ক ভারের ফর্মুলা যদি আমরা বেসিক থেকে দেখি, বেসিক থেকে তুল্যাঙ্ক ভারের ফর্মুলা সেটা হচ্ছে মৌলের ওজন। মৌলের ওজন, মৌলের যত ভাগ ওজন 1 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। কি বললাম বুঝতে পারলে? ভাই হাইড্রোজেনের ওজন তো সংযুক্ত হাইড্রোজেনের ওজন লিখতে পারি, সংযুক্ত অর প্রতিস্থাপিত। এবারে হাইড্রোজেনের জায়গায় হতে পারে অক্সিজেন, হতে পারে সংযুক্ত হাইড্রোজেনের ওজন। বুঝতে পেরেছো না পারোনি? আরে यार 1.008 এটা তো এর মাস। হ্যাঁ কি না? মৌলের ওজন বাই সংযুক্ত হাইড্রোজেনের ওজন ইনটু 1.008 লিখতে পারি। যেটা ইউনিট, হাইড্রোজেনের ওজনের ইউনিট কি ডিফারেন্ট? তাহলে যদি গ্রাম দিই, গ্রামে গ্রামে কাট जाएगा ना, तो कोई यूनिट नहीं होगा, यूनिटलेस। মনে রাখবে তুল্যাঙ্ক ভার ইজ আ ইউনিটলেস কোয়ান্টিটি। ইউনিটলেস কোয়ান্টিটি। ইউনিটলেস কোয়ান্টিটি। বুঝে গেল? বের করি যে কারো তুল্যাঙ্ক ভার বের করতে পারবো নরমালি, ও এমনি অ্যাটম বা মলিকিউলের ক্ষেত্রে। হ্যাঁ কি না? মনে করো এবার চেঞ্জ হয় তুল্যাঙ্ক ভার, বিভিন্ন ক্ষেত্র বিশেষে চেঞ্জ হয়। কিভাবে নির্ণয় করতে আমি পড়াবো আলাদা আলাদা করে, আমি একটা একটা করে আসছি। আপাতত এটা বুঝো যে মৌলের ওজন বাই নরমালি। এবার তুমি যে ক্ষেত্রে ম্যাগনেসিয়াম যদি বলো, ম্যাগনেসিয়ামের তুল্যাঙ্ক ভার কত হবে? ম্যাগনেসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? ম্যাগনেসিয়ামের ইকুইভ্যালেন্ট হবে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক মাস 24। ভ্যালেন্সি কত? 2। তাহলে কত হবে? 12 will be the answer, yes or no? 12 AMU। क्लियर আছে? सॉरी AMU तो नहीं होगा।
12 হবে তুল্যাঙ্ক ভার। ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখবে। এই যে যেটা তুল্যাঙ্ক ভার বেরালো প্রত্যেকটা কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট বা কম্পাউন্ডের ক্ষেত্রে, সেই তুল্যাঙ্ক ভারটাকে যদি আমরা গ্রামে লিখি, গ্রামে প্রকাশিত যদি করে দিই। If we express the equivalent weight in a gram, then this equivalent weight will be called গ্রাম equivalent weight. তাহলে এর গ্রামে প্রকাশিত ভরটাকে, তুল্যাঙ্ক ভারের এটাকে গ্রামে প্রকাশিত ভরকে গ্রামে প্রকাশিত ভরকে গ্রাম তুল্যাঙ্ক ভার বলে। কি বলবে? গ্রাম তুল্যাঙ্ক ভার। গ্রাম তুল্যাঙ্ক ভার বলে। গ্রামে প্রকাশিত ভরকে কি বলে? গ্রাম। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট মনে রাখবে যে যদি তুল্যাঙ্ক ভারটাকে আমরা গ্রাম প্রকাশ করি। ঠিক আছে? 23 গ্রাম মানে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, 2 গ্রাম ইকুইভ্যালেন্ট এটার একটা কনসেপ্ট হয়। মাথায় রাখবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে একটা তুল্যাঙ্ক ভার। সোডিয়ামের 2 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট মানে 46। 46 গ্রাম সোডিয়াম মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে ধরো এটাকে গ্রামে প্রকাশিত করলে তো মনে রাখবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট একটা ওয়েট হয়। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে একটা ইকুইভ্যালেন্ট ওয়েটকে বোঝানো হচ্ছে। ইকুইভ্যালেন্ট ওয়েট। এটা মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সোডিয়াম যদি জিজ্ঞেস করে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সোডিয়াম এনে ইকুয়াল টু লিখে রাখবে 23 গ্রাম সোডিয়াম অনলি। আন্ডারস্ট্যান্ড? যে 2 ইকুইভ্যালেন্ট ওয়েট হয় এই সোডিয়ামের ক্ষেত্রে 2 হলে সেটা হয়ে যাবে কত মাস? মাস হয়ে যাবে 46। মাস হয়ে যাবে 46 গ্রাম। এবারে এটা গ্রামে লিখছি, ইউনিট তুল্যাঙ্ক ভারের নয়। গ্রাম ইকুইভ্যালেন্ট করছি বলে এটাকে লিখতে হচ্ছে। কথা ক্লিয়ার আছে? বুঝাতে পেরেছি? হ্যাঁ? গুড। নেক্সট। ধরো তোমাকে কি দিবে তুল্যাঙ্ক ভারের কোশ্চেন, আমি একটা কোশ্চেন দিচ্ছি করার চেষ্টা করো। ঠিক আছে? একটা ইকুয়েশন লিখছি। এফই পিওয়াইকিউ এর কোশ্চেন একটা পিওয়াইকিউ। এফই প্লাস 2HCl। ক্লিয়ার? দিয়েছে FeCl2 প্লাস H2। বুঝতে পেরেছো? FeCl2 প্লাস H2। এটা 1 নম্বর কেস। এরপরে লিখবে 2 নম্বর কেস। লিখবে 2Fe প্লাস 3Cl2 তৈরি হয়েছে 2FeCl3। এই দুটো কোশ্চেনে জিজ্ঞেস করেছে যে এখানে দুটো রিঅ্যাকশনে যে দুটো বিক্রিয়া দেওয়া আছে এই দুটো বিক্রিয়ার তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল কার তুল্যাঙ্ক ভার এখানের মধ্যে বেশি করে বের করবে। বা যত ভাগ ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে। ইয়েস অর নো? হয়ছে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে? না হয়ছে? তাহলে এখানে একবার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, কটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে? এ কটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে? তার মানে আয়রনের মাস কত? 55.85। একই না? গ্রাম। আমি গ্রাম লিখছি, লিখা তো উচিত নয়। আয়রন যুক্ত হয়েছে 2 into 1.008 ভাগ O2 সাথে লিখতে পারি না পারিনি? কি গো? আর তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা কি ছিল? তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা কি ছিল? তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা কি ছিল? যে 1.008 ভাগ হাইড্রোজেন যত ভাগ আয়রনের সঙ্গে যুক্ত হতে পারে। আরে ইয়েস অর নো? হ্যাঁ? তাহলে আমি কি এটা ঘুরিয়ে যদি লিখি 1.00 এক ভাগ কতর সঙ্গে যুক্ত হবে? আচ্ছা ঘুরিয়ে লিখে দিচ্ছি, একদম ইজি করে দিচ্ছি, এটাকে ঘুরিয়ে লিখছি 2 into 1.008 গ্রাম O2 নয়, সরি, এটা H2 গ্রাম H2 এর সাথে যুক্ত হয়। কত যুক্ত হয়? 50, আরে यार 50
5.85 গ্রাম Fe, yes or no? তাহলে একের সঙ্গে যুক্ত হবে কত হবে 55.85 বাই 2 ইন্টু 1.008 2 ইন্টু সরি 1.008 গ্রাম Fe, yes or no? গ্রাম তো লেখা দরকার না, এটা তুল্যাঙ্ক ভারের কথা হবে। তাহলে 1.008 গ্রাম H2 সাথে যুক্ত হয়, এটাই তো তুল্যাঙ্ক ভার। তাহলে কি লিখবো 55.85 বাই 2 ইন্টু 1.008 ইন্টু 1.008 বলো ইয়েস অর নো? হ্যাঁ, তো ये कट जाएगा, এটা দিয়ে কেটে গেলে 27 পয়েন্ট হবে 8 27.92 কাছাকাছি অ্যান্সার আয়েগা। ইয়েস অর নো? এটা হয়ে যাবে কি ইকুইভ্যালেন্ট ওয়েট যার কোনো ইউনিট নেই, ইট ইজ আ ইউনিটলেস কোয়ান্টিটি, ইট ইজ আ ইউনিটলেস কোয়ান্টিটি। ইজি ইজি কোশ্চেন, এটা কিছু নেই, বোঝা গেছে? কি মৌল কার সঙ্গে এটা মুছছি, হ্যাঁ তো হয়েছে ক্লোরিনের সঙ্গে। তাহলে এখানে কেসটা কি হয়েছে 55.85 দুটো আয়রনের সঙ্গে যুক্ত হয়েছে, ইয়েস অর নো? দুটো আয়রন, তাহলে অ্যাকচুয়ালি কত যুক্ত হয়েছে এখানে, মানে আমি ঘুরিয়ে লিখছি, এটা কত 35.5 মানে 3 ইন্টু 35.5 ক্লিয়ার। আর এখানে 2 ইন্টু 55.85, এটা তুমি 56 হলেও করতে পারো, নো প্রবলেম, যদি কোশ্চেন দেওয়া থাকে অ্যাপ্রক্স অ্যান্সার আসবে, যেটা অ্যাপ্রক্স আসবে সেটা অপশনে টিক মারবে। কি বললাম বোঝা গেল? তাহলে আমি বলছি আমি এটা লিখতে পারি 106.5 ভাগ ভাগ Cl যুক্ত হয় 111.7 গ্রাম, 111.7 গ্রাম কার সঙ্গে এফির সাথে, ইয়েস অর নো? তাহলে 1 ভাগ Cl যুক্ত হয় 111.7 বাই 106.5 গ্রাম এফির সাথে, ইয়েস অর নো? তাহলে একটা কথা বলো তো, আমরা কি জানি তুল্যাঙ্ক ভারের ডেফিনেশন কি? তুল্যাঙ্ক ভারের ডেফিনেশন কি 35.5 ভাগ ক্লোরিন, 35.5 গ্রাম ক্লোরিন যতটা যতটা মৌলের সঙ্গে যুক্ত হয় 111.7 বাই 106.5 ইন্টু 35.5 গ্রাম এফির সাথে। কি বললাম বুঝতে পেরেছো না পারোনি? আমার কথা ক্লিয়ার আছে? হ্যাঁ, তাহলে আমি এটা কেটে দেবো, 3 চলে যাবে, এটা কেটে যাবে 3 37 37.2 এর কাছাকাছি অ্যান্সার আসবে, ইয়েস অর নো? আগেরটাই কত এসেছিল? তাহলে যেটাই বেশি এসেছিল বোঝা গেছে? সুন্দর। নর্মাল কেসে পড়লাম, নর্মাল সে যে কোনো অ্যাটম মলিকুলস, সে মেটাল হতে পারে নন মেটাল হতে পারে, তাদের ক্ষেত্রে পড়লাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিখো মূলকের তুল্যাঙ্ক ভার। মূলকের তুল্যাঙ্ক ভার পড়বে। আমি কি বলছি মন দিয়ে শোনো। ধরো এটা একটা এসও, আমি কি অ্যাকচুয়ালি তুল্যাঙ্ক ভারের মানে ইয়ে কি ছিল, ফর্মুলা কি ছিল? আণবিক ওজন, এটা তো আণবিক ওজন বাই যোজ্যতা।
এবার আমার একটা কথা বলতো, এই SO4 2- মন দিয়ে শুনো, জিনিস একই, কিন্তু আমার বক্তব্য এই SO4 2- টা আণবিক ওজন কার হয়? ভেরি গুড, অনুর হয়। হ্যাঁ, কিন্তু এই SO4 2- টা কি অনু? তাহলে এর আণবিক ওজন হবে? হবে না। তা মনে রাখবে, মূলক যদি হয় এদের ক্ষেত্রে বলে, এই মানে রেডিক্যালদের ক্ষেত্রে একটা জিনিস হয়, এদের এই যে ওজনটা হয়, যে অ্যাটম গুলো থাকে তার অ্যাটমিক ওয়েটের অ্যাড করলে যে ওজনটা পায় সেটাকে বলা হয় সংকেত ওজন, ফর্মুলা মাস। কি বললাম? সংকেত ওজন বা ফর্মুলা মাস। তাহলে লিখবে মূলকের তুল্যাঙ্ক ভর মানে মূলকের সংকেত ওজন, মূলকের সংকেত ওজন বাই মূলকের যোজ্যতা। মূলকের সংকেত ওজন বাই মূলকের যোজ্যতা। তাহলে মূলকের সংকেত ওজন কত হবে? সালফারের মাস 32, অক্সিজেনের কত 16 × 4, আর যোজ্যতা কত 2 হবে। আমি তো বলে দিয়েছি আগের দিন, মূলকের একটু আগে বললাম যে মূলকের যোজ্যতা কিভাবে হয়, তার প্রেজেন্স থাকা চার্জটার উপরে। তাহলে এটা কত হচ্ছে 96/2, 48। আশা করি বুঝতে পেরেছো, না পারোনি? ঠিক আছে, আচ্ছা বাকিগুলো তাহলে আর আমি করছি নি, করতে পারবে এগুলো করে নেবে। CO3 2-, OH-, বুঝতে পারলে? MnO পরে আসবে, এটা OH-, আচ্ছা SO3-, ক্লিয়ার, NO2-, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। সিম্পল সিম্পল জিনিস, সংকেত ওজন আর যোজ্যতা। যোজ্যতা তো বলেই দিয়েছি। মূলকের ক্ষেত্রে যোজ্যতা কি? মূলকের ক্ষেত্রে যোজ্যতা কি হবে? চার্জ, প্রেজেন্ট চার্জ, যতটা চার্জ প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, মূলকের সংকেত থাকবে যারা অ্যাসিড হয়, যে কোনো অ্যাসিড, বেসিক্যালি আমি অ্যাসিড বলছি HCl, অ্যাসিড বলছি H2SO4। সে যদি অ্যাসিড হয় তার মানে তাকে যদি জলে দাও, জলে যদি দাও, সে H+ আয়ন দান করবে। বলো ইয়েস অর নো? HCl জলে দিয়ে H+ Cl-, H2SO4 জলে দিয়ে দুটো H+ আর SO4 2- দেবে। মন দিয়ে শুনবে, যে অ্যাসিড হবে সে H+ দান করবেই, এটা অ্যাসিডের একটা প্রপার্টি। এই অ্যাসিডের এই প্রপার্টিটাকে বলা হয় বেসিসিটি, বাংলায় বলে ক্ষারকীয়তা। কি বললাম? লিখবে ক্ষারকীয়তা। কি বললাম মন দিয়ে শুন, আমার কথাটা বোঝা গেল? আমি বলি যে অ্যাসিড হবে তাকে যদি জলে দিয়ে দাও সে কি করবে? H+ আয়ন দান করবে, করবেই। এবারে কোন কোন অ্যাসিড H+ আয়ন একটা দান করবে, কেউ দুটো দান করবে। যেমন এখানে দেখো HCl কটা দান করেছে? একটা। H2SO4 জলে দিয়ে কটা দান করেছে? দুটো। আবার যদি H3PO4 দাও, H3PO4 দাও, তাহলে সে 3টা H+ দিবে, প্লাস PO4 3-। মন দিয়ে শুনবে আমি কি বলছি। তাহলে প্রত্যেকটা অ্যাসিড মানে সে কি দান করবে জলে? এবারে কেউ একটা দান করবে, কেউ দুটো দান করবে, কেউ 3টা দান করবে। এই প্রপার্টিটাকে কি বলা হচ্ছে? যে জলে একটা H+ দান করবে তার ক্ষারকীয়তা হয়ে যাবে 1। কি বললাম বুঝতে পারলে? যে দুটো H+ দান করবে তার ক্ষারকীয়তা কত হবে? যে 3টা দান করবে তার ক্ষারকীয়তা কত হবে? 3। তার মানে আমার বক্তব্য, ক্ষারকীয়তা কি জিনিস? কোন একটা অ্যাসিডকে তার জলীয় দ্রবণে, কোন একটা অ্যাসিড তার জলীয় দ্রবণে
যতগুলো H প্লাস দান করতে পারে প্রত্যেকটা অণু আর মলিকিউলস অ্যাসিড, যতগুলো এই হাইড্রোজেন H প্লাস আয়ন ডোনেট করতে পারে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? সেই সংখ্যাটাকে আমরা বলবো কি? ক্ষারকীয়তা। বোঝা গেল? এই ক্ষারকীয়তা অ্যাসিডের তুল্যাঙ্ক ভার নির্ণয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তার মানে আমরা পড়বো কি, এই অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বের করতে গেলে এর ফর্মুলা হচ্ছে অ্যাসিডের আণবিক ওজন, অ্যাসিডের আণবিক ওজন, নিচে যে যোজ্যতা লিখেছিলাম না অন্যজনের ক্ষেত্রে, নিচে কি লিখতাম? যোজ্যতা লিখছিলাম তো, যোজ্যতা জায়গায় লিখে দেবে অ্যাসিডের ক্ষারকীয়তা। তাহলে অ্যাসিডের আণবিক ওজন, আণবিক ওজন বাই কি হবে? অ্যাসিডের ক্ষারকীয়তা। কথা ক্লিয়ার আছে? অ্যাসিডের আণবিক ওজন বাই কি লিখবো? ক্ষারকীয়তা। কার ক্ষারকীয়তা? অ্যাসিডের ক্ষারকীয়তা। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি HCl এর বলো তো তুল্যাঙ্ক ভার কত? হাইড্রোজেনের 1, Cl এর 35.5, বলো ইয়েস অর নো। আর ক্ষারকীয়তা কত? 1। H2SO4 এর কত? 2 into 1 plus 32 plus 16 into 4 by 2 হলো। H3PO4 কি হবে? 1 into 3 plus 31 plus 16 into 4 by 3। বুঝা গেল? এটা বের করে এটা 36.5 আসছে, এটা কত আসবে? 49 আসবে। 98/2 এটা কত আসবে? 3, 34 আর 64 কত? 98/3। 98/3 মানে কত? 32.66। এই হয়ে যাচ্ছে এদের ইকুইভ্যালেন্ট ওয়েট। আশা করি ক্লিয়ার আছে। এ বুঝতে পেরেছো না পারোনি? কারো কোনো ডাউট? ক্ষারের তুল্যাঙ্ক ভার নির্ণয় লিখো, ক্ষারের তুল্যাঙ্ক ভার। যে অ্যাসিড হবে সে কি করে? জলীয় দ্রবণে H প্লাস আয়ন ডোনেট করে, তাই তো? যে অ্যাসিড হবে সে জলীয় দ্রবণে H প্লাস আয়ন দান করে। তেমনি যে ক্ষার হয় না, দেখে যদি তুমি জলে দিয়ে দাও যে কোনো ক্ষার, সে OH মাইনাস আয়ন ডোনেট করে। কি বললাম বুঝতে পারলে? মনে করো আমি তোমাকে ক্ষার বলছি NaOH, একই গল্প অ্যাসিডেরই মতো। এই NaOH কি করবে? জলে দিয়ে দিবে একটা NaOH কে, তৈরি হবে Na প্লাস প্লাস OH মাইনাস। ঠিক আছে? আবার ধরো দেবে MgOH এর হোল 2, MgOH এর হোল 2। এ করবে কি জানো? Mg2 প্লাস প্লাস 2 OH মাইনাস, Mg2 প্লাস প্লাস 2 OH মাইনাস। আবার দিবে LOH এর হোল 3। এ করবে কি জানো? Al3 প্লাস প্লাস 3 OH মাইনাস। অ্যাসিড যেমন H প্লাস দিচ্ছিল, বেশ কি দিচ্ছে? চলে দিয়ে দিলে OH মাইনাস আয়ন দিচ্ছে। তাহলে অ্যাসিডের H প্লাস দেওয়ার যে ঘটনাটাকে, সেটা কি বলেছিলাম? ক্ষারকীয়তা। ক্ষারের এই OH মাইনাস আয়ন দেওয়ার ঘটনাটাকে বলা হয় আম্লিকতা। আম্লিকতা, অ্যাসিডিটি অফ বেস। আম্লিকতা, অ্যাসিডিটি অফ বেস। তাহলে একই কনসেপ্ট অ্যাসিডের ক্ষেত্রে আম্লিকতা, যে যতগুলা H প্লাস দিচ্ছিল, যে একটা H তার আম্লিকতা কত ছিল? ও ক্ষারকীয়তা কত ছিল? 1। এখানে একটা OH মাইনাস দিয়েছে, একটা, তাহলে এর ক্ষারকীয়তা হয়ে যাবে 1, আম্লিকতা হয়ে যাবে 1। এর কত হয়ে যাবে? 2। এর কত হয়ে যাবে? 3। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বোঝা গেছে, আশা করি কোনো সমস্যা নাই, আমি বুঝাতে পেরেছি। কি গো, তাহলে আম্লিকতা কত হচ্ছে? 1, 2 বা 3 হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার আছে? হুম। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্ষারের তুল্যাঙ্ক ভার মানে কি হবে তাহলে? তাহলে যেমন অ্যাসিডের তুল্যাঙ্ক ভার কি ছিল? অ্যাসিডের আণবিক ওজন বাই ক্ষারকীয়তা। তাহলে ক্ষারের ক্ষেত্রে কি হবে? ক্ষারের আণবিক ওজন বাই আম্লিকতা, ক্ষারের আম্লিকতা। তাহলে লিখে দেবে ক্ষারের আণবিক ওজন, ক্ষারের আণবিক ওজন বাই ক্ষারের আম্লিকতা।
বুঝা গেছে? ক্ষারের আণবিক ওজন বাই ক্ষারের আম্লিকতা। এবার লিখে নেবে সোডিয়ামের 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1 বাই আম্লিকতা কত 1। ম্যাগনেসিয়ামের যদি করো কি হবে, ম্যাগনেসিয়ামের 24 প্লাস ওএইচ, ওএইচ মানে 16 প্লাস 1 ইনটু 2 বাই কত হবে 2। তারপরে এল ওএইচ এর হলতি 27 প্লাস 16 প্লাস 1 ইনটু 3 বাই 3। তাহলে এটা হবে 23 17 40, এটা 40 হয়ে যায়গা। এ 34 24 58 বাই 2 29। এ কত হবে 27 16 50 78 বাই 3 26। আশা করি পারবে এবারে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার ক্ষারের তুল্যাঙ্ক ভার জিজ্ঞেস করলে। কি গো, অ্যাসিডের তুল্যাঙ্ক ভার ক্ষারের তুল্যাঙ্ক ভার বললে বুঝতে পারছো। আর একটা লাস্ট টপিক আছে, একটু পড়ে দিলে তুল্যাঙ্ক ভার খতম হয়ে যাবে। লাস্ট টপিক লিখো, হয়েছে? লিখো লিখো জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার। মনে রাখবে দুটো তো কেস হয়, একটা হয় জারণ আর একটা হয় বিজারণ। মনে রাখবে যে জারণ হয় সে ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন বর্জন করলে জারণ হয়, ইলেকট্রন বর্জন হয়। জারণ মানে ইলেকট্রন বর্জন, আর বিজারণ মানে ইলেকট্রন বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এবার শোনো কি হচ্ছে, যে জারণ হয় যে ইলেকট্রন বর্জন করে, যে জারণ হয় মানে ইলেকট্রন বর্জন যেখানে হয়, মানে যে জারণ হয় তাকে বলবে বিজারক। মানে রাসায়নিক বিক্রিয়ায় যে জারণ হয় তাকে কি বলবে বিজারক, আর যার বিজারণ হয় তাকে বলবে জারক। তাহলে এটা বিজারক দ্রব্য আর এটা জারক দ্রব্য। তার মানে ইলেকট্রন বর্জন হয় কার, বিজারকের। ইলেকট্রন গ্রহণ হয়, মনে রাখবে এদের ক্ষেত্রে জারক দ্রব্য বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভারের ক্ষেত্রে এদের আণবিক ওজন মানে এটা যদি বলে জারক দ্রব্য, জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার মানে কি লিখবে আণবিক ওজন, লিখেছ, বাই জারক হলে কি হবে বিজারক মানে ইলেকট্রন কি হবে বর্জন হবে। মানে জারণ জারক কার, তাই ইলেকট্রন কি হয় গ্রহণ হয়, আর বিজারকের ইলেকট্রন বর্জন হয়, তাহলে কি লিখবে এখানে গৃহীত ইলেকট্রন সংখ্যা, গ্রহণ হয়ে যেত যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে লিখবে গৃহীত ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, আবার যদি বলে বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার, আণবিক ওজন আর বিজারক দ্রব্যের আণবিক ওজন ভাই কি হবে বর্জিত ইলেকট্রন সংখ্যা। তাই নয় কি? ধরো তোমাকে আমি একটা কথা বলছি, মনে করো যে MnO4- একটা কেমিক্যাল রিঅ্যাকশন আছে, এখান থেকে না Mn2+ হয়েছে,
মানে এখানে mn কত পার্সেন্ট কতই ছিল -7, মানে এটা +7 ছিল, বলো ইয়েস অর নো। তাহলে +7 থেকে +2 হয়েছে, ইলেকট্রন গ্রহণ হয়েছে না বর্জন হয়েছে? বর্জন হয়েছে, প্লাস কমে, তাহলে বর্জন হলে ইয়েস ইলেকট্রন গ্রহণ হয়েছে। তার মানে এটা জারক দ্রব্য না বিজারক দ্রব্য? ইলেকট্রন কি হয়েছে? গ্রহণ হয়েছে। তো গ্রহণ হয়েছে মানে বিজারণ হয়েছে, তার মানে কি দ্রব্য? জারক দ্রব্য। তাহলে এর আণবিক ওজন ম্যাঙ্গানিজের হচ্ছে 56, 56 প্লাস 16 × 4, কতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে? +7 থেকে +2, মানে 5টা বাই 5, 56 আর 64, 120/5। অ্যান্সার কত হবে? 24 উইল বি দা ইকুইভ্যালেন্ট ওয়েট। এ বুঝতে পেরেছ? এবার আমি একটা কথা বলছি, মনে করো এফি 2+ থেকে 3+ হয়েছে, এফি +3, ইলেকট্রন বর্জন হয়েছে না গ্রহণ হয়েছে? বর্জন হয়েছে। তাহলে বর্জন হয়েছে মানে কি? জারণ হয়েছে, তার মানে কি? বিজারক দ্রব্য। তাই তোমাকে যদি জিজ্ঞেস করে FeSO4 এ একটা FeSO4 ছিল, FeSO4 থেকে চেঞ্জ হয়েছে, বা Fe এরকম লিখবে, FeO থেকে Fe2O3 হয়েছে। বুঝতে পেরেছো না পারোনি? এখানে Fe কত? +2 ছিল, এখানে কত হবে? মানে এটা -6, কারণ এটা +6, এটা যদি +6 হয়, একটা এফির কত হয়? +3, দুটো এফির +6, তো ইয়েস অর নো? তাই নাই কি? তাহলে +3 +2 থেকে হয়েছে, তাহলে বেড়েছে, মানে ইলেকট্রন কি হয়েছে? বর্জন হয়েছে, বর্জিত ইলেকট্রন। তার মানে কি আণবিক ওজন কত হবে এফিওর? এফি হচ্ছে 56, সরি 57, ভুল লিখলাম, আয়রনের 56, বুঝলে? এটা দেখবে, এটা এটা ম্যাঙ্গানিজের 59 হয়, 65 হয় মেবি, এটা চেক করে নেবে। ম্যাঙ্গানিজের 65.5 সামথিং হয়, 29/5, এটা হবে 129/5, যেটা আসবে মানে 25 পয়েন্ট সামথিং আসবে। আর এপি2 থেকে এপিও হলে এটা 56 + 16/172, বুঝতে পারলে? ম্যাঙ্গানিজেরটা একটু চেক করে নেবে, ম্যাঙ্গানিজটা মেবি 59 সামথিং হয়, 59 বা 65 এরকম আসে। ঠিক আছে, চলো তাহলে আজকে এটুকুই, পরের দিনে হবে এখান থেকে, নেক্সট দিনে ওই